সত্য জানবো, সত্য বলবো আর সত্য দেখাবো। বন্ধুরা, গত 24 ঘন্টায় মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে। মোসাদের অপারেশন হোক, তেহরানে কার ব্লাস্ট হোক, মোসাদের চিফের বিবৃতি থেকে ধরে আমেরিকার নাকাবন্দি, সিজফায়ার অ্যাঙ্গেল, পাকিস্তানের ভূমিকা এবং ইরানের যুদ্ধ বিমান আর টাই না পড়ার একটা রাজনীতি, সব কিছু বিস্তারিত আলোচনা হবে। গাজা নিয়ে ইরানের নীরবতা এবং লেবানন বনাম গাজা, তো অনেক কিছু রয়েছে বিস্তারিত। বিভিন্ন বিষয় নিয়ে আপডেট আসছে গত 24 ঘন্টায়। আপনাদের সাথে আলোচনা বসবো, তার আগে আপনারা কোথা থেকে দেখছেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যদি আপনারা আগে থেকে দেখে থাকেন। তো চলুন বন্ধুরা শুরু করি। দেখুন, প্রথমেই আসি মোসাদের ঘটনায়। তো ইরানের আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস, এরা হলো ইরানের এলিট মিলিটারি ফোর্স। এরা সম্প্রতি একটা বিশাল অপারেশন চালিয়েছে। কোথায়? ইরানের ভেতরেই, মানে নিজের দেশের মধ্যে। আর এই অপারেশনে তারা ধরেছে ৩৫ জন মোসাদ এজেন্টকে। শুধু একটা জায়গায় না, একসাথে 6টা প্রদেশে একযোগে অপারেশন চলেছে। এখন মনে হচ্ছে এরা বাইরে থেকে আসা কেউ না বন্ধুরা, এটাই হলো সবচেয়ে চালাক ব্যাপার। এরা হলো এজেন্ট বা এই এজেন্টরা সবাই ইরানের মানুষ, মানে জন্মসূত্রে ইরানি, থাকেও ইরানে, কিন্তু কাজ করে ইসরায়েলের হয়ে। আমেরিকা বা ইসরায়েল, তো এরা লোকজন বা ইরানের লোকজনদের টাকা লোভ দেখিয়ে এদেরকে নিজেদের এজেন্ট বানিয়ে ফেলে। আর তারপর এই লোকগুলো রেকি করে, কে কোথায় থাকে, কোন গাড়িতে যায়, কোন রাস্তায় চলাফেরা করে, এই সব তথ্য ইসরায়েলে পাঠায়। আর সেই তথ্যের ভিত্তিতে মোসাদ অপারেশন চালায়। এবার এই ৩৫ জনের মধ্যে কিছু লোক ছিল যারা শুধু তথ্য দিত না, এরা অস্ত্র পাচারও করত। মানে ইরানের বাইরে থেকে অস্ত্র ঢোকাতে দেশের ভেতরে এরা কাজ করত। আর সেই অস্ত্র দিয়ে মোসাদের এজেন্টরা ইরানের বিরুদ্ধে কাজ করত। এটা যদি বুঝতে চাও তাহলে ভাবো, তোমার নিজের বাড়ির লোক তোমার বিরুদ্ধে কাজ করছে, বাইরে থেকে অস্ত্র এনে দিচ্ছে। এটা কতটা ভয়ঙ্কর ব্যাপার। বন্ধুরা, আসি তেহরানের বিস্ফোরণে। দেখুন, এই অপারেশনের মাত্র 2 দিন আগে তেহরানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আর বলতে পারেন যে এই বিস্ফোরণের ঘটনার পরবর্তীতেই ইরান এই অপারেশনটা চালিয়েছে। তো ইমাম খামেনি স্ট্রিট, এটা তেহরানের একটা প্রধান এলাকা। সেখানে দুটো গাড়িতে ব্লাস্ট হয়, দুটো কারে, দুটো কার বলতে পারেন যে বম্বিং হয়। এই ঘটনার পেছনে সন্দেহের আঙ্গুল উঠছিল মোসাদের দিকে, কারণ এ ধরনের টার্গেটেড কার বম্বিং, এটা মোসাদের একটা পুরনো বলতে পারেন যে ট্রেডমার্ক। এরা আগেও এভাবে ইরানের পরমাণু বিজ্ঞানীদের মেরেছে, সামরিক কর্তাদের বা কর্মকর্তাদের টার্গেট করেছে। তো একদিকে তেহরানে বম্বিং, আরেকদিকে ইরানের ভেতরে মোসাদের নেটওয়ার্ক সক্রিয়। এই দুটো জিনিস মিলিয়ে আইআরজিসি বুঝতে পারলো যে এবার বড় পদক্ষেপ নিতে হবে। আর তাই এই বিশাল অপারেশন। বন্ধুরা, আসি মোসাদের চিপের সেই বিবৃতিতে। এই ৩৫ গ্রেপ্তারের ৩৫ জন গ্রেপ্তারের 2 দিন আগে মোসাদের প্রধান একটা বিবৃতি দিয়েছিলেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, এই যুদ্ধের সময় আমাদের এজেন্টরা তেহরানের ভেতরে সক্রিয় ছিল এবং চমৎকার অপারেশন চালিয়েছে। আর সামনেও আমাদের লোকজন ইরানের ভেতরে মিশন চালিয়ে যাবে। আমাদের মিশন তখনই শেষ হবে যখন তেহরানে ক্ষমতার পরিবর্তন হবে। একটু থামা দরকার। এটা কিন্তু ছোট কথা না। মোসাদের চিফ সরাসরি বলছেন যে আমরা ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে চাই। এটা হলো রিজিম চেঞ্জের সরাসরি ঘোষণা। এটা কোনো ছোট দেশের নিরাপত্তা প্রধান বলছেন না, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান এই কথা বলছেন, যে সংস্থার ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভয়াবহ। তো ইরান এই বিবৃতিটা সিরিয়াসলি নিয়েছে। আর এর পরই 6টা প্রদেশে একযোগে অপারেশন চালিয়ে ৩৫ জনকে ধরেছে বন্ধুরা। এটা মোসাদকে একটা কড়া বার্তা বলতে পারেন, তোমরা যতই বলো না কেন আমরা তোমাদের নেটওয়ার্ক ধ্বংস করে দিচ্ছি। বন্ধুরা, আসি সবচেয়ে বড় প্রশ্নে, আমেরিকার নাকাবন্দি নিয়ে। দেখুন, এখন একটা ব্যাপার আছে যেটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, আমাকে পার্সোনালি ডিএম করেছে। আমেরিকা হরমুজ প্রণালী ব্লক করে রেখেছে, সামনে থেকেও পেছনে থেকেও সমুদ্রের নাকাবন্দি করা হয়েছে। এই হরমুজ প্রণালী হলো এমন একটা জায়গা যেটা দিয়ে বিশ্বের তেল ব্যবসার একটা বিশাল অংশ যায়।
ইরানের জন্য এটা জীবন রেখা বলতে পারেন, এবং দুনিয়ার জন্য মাথা ব্যথাও বলতে পারেন এটা বন্ধ হলে। তো এটা বন্ধ মানে ইরানের অর্থনীতির ওপরও সরাসরি আঘাত। তাহলে ইরান এটার বিরুদ্ধে কিছু করছে না কেন? এই প্রশ্ন অনেকের মনেই আসছে। ইরান কি দুর্বল হয়ে গেল, নাকি ভয় পাচ্ছে? উত্তর হলো না। ইরান ইচ্ছে করে অপেক্ষা করছে। ইরানি মিডিয়া সেনা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ইরান সিজফায়ার চলাকালীন কোনো বড় পদক্ষেপ নেবে না। সিজফায়ার যতদিন আছে ততদিন চুপ, কিন্তু সিজফায়ার শেষ হওয়ার সাথে সাথে ইরান অ্যাকশনে নামবে। এবং ইরানি মিডিয়া আরও বলেছে যে সিজফায়ার শেষ হলে ইরান আমেরিকার এই নাকাবন্দিকে অত্যন্ত কষ্টদায়ক করে তুলবে। যে ফারস উপসাগর এবং ওমান উপসাগর, এমনকি লোহিত সাগর পর্যন্ত সব জায়গায় ইরান পাল্টা পদক্ষেপ নেবে, সব কিছু বন্ধ করে দেওয়া হবে। এটা শুনে অনেকে বলবে, আরে এগুলো তো কথার কথা। কিন্তু বন্ধুরা, ইরানের আগের ইতিহাস দেখলে বুঝবে এরা কথা দিলে রাখে। বন্ধুরা, আসে পাকিস্তানের ঘটনায়। এটা কি সত্যি ইন্টারেস্টিং? পাকিস্তানের প্রধানমন্ত্রী মিডল ইস্ট সফরে গেছেন। 15 থেকে 18 এপ্রিল পর্যন্ত সেই সফর রয়েছে। এটা আগে থেকেই জানা ছিল। সৌদি আরবে গেলেন, সেখানে স্বাগত হলো, কিন্তু এরপর যেটা হলো সেটা একটু অন্যরকম। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ ইরানে পৌঁছে গেলেন, মিডিয়াকে কিছু না জানিয়ে। এটাই বলে যে এই সফর কতটা গোপনীয় এবং কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর ইরান তাকে এমনভাবে স্বাগত জানালো, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি নিজে এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করলেন। এটা অনেক বড় সম্মান কূটনৈতিক ভাষায়, কিন্তু এর চেয়েও বড় ব্যাপারটা হলো অন্যটা। ওদের ট্রাম্পের মিথ্যা ধরা পড়ে গেল। আসিফ মুনিরের বিমান যখন ইরানের আকাশসীমায় ঢুকলো, তখন ইরান তার F-4 ফ্যান্টম এবং MiG-29 যুদ্ধবিমান পাঠালো তাকে এসকর্ট করতে। মানে ইরানের যুদ্ধবিমান আকাশে উড়ে পাকিস্তানি সেনা প্রধানকে নিরাপদে নামিয়ে আনলো। এখন এটা এখন এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে ইরানের বিমান বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের কাছে একটাও যুদ্ধ বিমান নেই। এই দাবি তিনি বেশ জোর গলায় বলেছেন। কিন্তু কাল সেই ইরানই তাদের যুদ্ধ বিমান দিয়ে আসিফ মুনিরকে এসকর্ট করলো, আকাশে উড়তে দেখা গেল। তাহলে ট্রাম্প কি বলেছিলেন? পুরোটাই কি ফাঁকা বলি ছিল? এই ছোট্ট ঘটনাটা কিন্তু বিশাল একটা মেসেজ দিয়ে গেল। ইরান এখনও সক্রিয়ভাবে বা সামরিকভাবে সক্রিয়, তাদের বিমান বাহিনী আছে এবং কাজ করছে সক্রিয়ভাবে। দেখুন, আসিফ মুনির যখন ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসলেন, তখন তিনি টাই পরেননি। এটা ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু আসলে এটা অনেক ভেবেচিন্তে করা। ইরানে টাই পরা মানে ইউরোপীয় সংস্কৃতির অনুসরণ, আর ইরানিরা টাইকে দেখে প্রতারণার প্রতীক হিসাবে ভাবে। সত্যি, ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে এই বিশ্বাস খুব গভীরভাবে আছে। সরকারি বৈঠকে ইরানি কর্মকর্তারা টাই পরেন না। তো আসিফ মুনির যদি টাই পরে যেতেন, তাহলে ইরানিদের কাছে একটা নেগেটিভ মেসেজ যেত। তিনি সেটা এড়িয়ে গেছেন। এটা ছোট কূটনৈতিক চাল হলেও এটা দেখায় যে এই সফর কতটা সিরিয়াসলি নেওয়া হয়েছে, এবং এই সফরের বলতে পারেন যে উদ্দেশ্যটা কি। আমেরিকাকে বা আমেরিকার বার্তা ইরানকে পৌঁছে দেওয়া। আমেরিকা দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব দিচ্ছে। সেই আলোচনায় আমেরিকার শর্তগুলো কি, সেটা আসিফ মুনির ইরানকে জানাতে গেছে। মানে পাকিস্তান এখন আমেরিকা ও ইরানের মধ্যে মেসেঞ্জারে কাজ করছে, এবং দেখা যাক পরবর্তী কি হয় এবং কি কি আপডেট আসবে। আর বন্ধুরা, আজকের আপডেটগুলি আমি এখানেই শেষ করছি। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং কোন আপডেটটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে